এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আর সরকার পরিবর্তনটাও তো সম্ভব না। এই সরকারের বিরুদ্ধে লড়াইটা এখন রাষ্ট্র ব্যবস্থা বদলের লড়াইয়ে পরিণত হয়েছে। বাংলাদেশে এখন সরকার পরিবর্তন করা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই ব্যবস্থাটাও পরিবর্তন করা ছাড়া সরকারটাও পরিবর্তন করা যাবে না। দুটো একসাথে নিজেকে একাকার করে নিয়েছে। রাষ্ট্র এবং সরকারের মধ্যে আর আলাদা কোনো পার্থক্য নেই। সরকার পুরো রাষ্ট্রটাকে দখল করে নিয়েছে এবং সেইটার একটা পুরো প্রকাশ আমাদের সামনে হাজির করছে। দেখুন রাজনৈতিক নেতাদের কি পরিণতি, যে কথা এখানে আলোচনা হয়েছে যে এই যে এমপি আনোয়ারুল আজিম আনার, তার মর্মান্তিক মৃত্যু, সেটা কোনোভাবেই কাম্য নয় এবং এই ঘটনার বিচার তদন্ত ইত্যাদি আমরা চাইব। কিন্তু রাজনৈতিকভাবে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তিনি কি ধরনের কাজ করছিলেন, তার ব্যবসা বাণিজ্য কি এবং ব্যবসায়িক দ্বন্দ্বটাই বা কি। তাহলে এই রকম এমপি কি একজন? এটা হঠাৎ করে উনি এখানে চলে এসছেন? মোটেই তা না। 2009 সালের পরে 14 সাল পর্যন্ত তার বিরুদ্ধে করা 11টি মামলা তিনি প্রত্যেকটাই খারিজ করাতে সক্ষম হয়েছেন ইন্টারপোলের অ্যারেস্ট ওয়ারেন্ট এবং ইন্টারপোল কর্তৃক একবার গ্রেফতার হওয়ার পর। এটা বাংলাদেশে মোটামুটি ওই অঞ্চলের এবং যারা একটু খোঁজ খবর রাখেন তারা সবাই জানেন যে ঝিনাইদহ থেকে শুরু করে ওই অঞ্চলের সমস্ত চোরাচালানি বাণিজ্য, যে কোনো ধরনের চোরাচালান, স্বর্ণ, অস্ত্র, মাদক, গরু, কোনো কিছুই বাদ নেই, সেটার উপরে একটা যাকে বলে যে একচ্ছত্র কর্তৃত্ব সেখানে তাদের তৈরি হয়েছে। তো এই যে সম্পর্ক, ইন্টারপোল, মামলা, এগুলো সবই খারিজ হয়ে গিয়ে 9 সালের পরে 14 সালের সে এমপি হয় এবং 3 বার এমপি হয়। এই কথাটা আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার করে বলছেন। প্রসেসটা কেবল আমি বলতে চাইছি যে এই যে একটা রাষ্ট্রে যখন এইরকম প্রক্রিয়া থাকে যে আপনি আপনার লোককে হোয়াইট ওয়াশ করাবেন, ওয়াশিং মেশিন দিয়ে এইভাবে তাকে সামনে নিয়ে চলে আসবেন, আর আপনি বিরোধী দলকে টাকা ব্যাংকে থাকলেও তার মামলা, বিচার এবং শাস্তি পর্যন্ত যাবে, 5 বছরের জেল, 10 বছরও হবে। এই বৈপরীত্যটা খুব পরিষ্কার। তাহলে এই রাষ্ট্রটাকে তারা এমন একটা জায়গায় নিয়েছেন যেটা ঠিক আর রাষ্ট্র বলে জায়গাটাতে নেই। রাষ্ট্র যে একটা সংবিধান, একটা কতগুলো আইনি কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে এবং সেইখানে সরকার সেটা পরিচালনা করে বটে, কিন্তু ক্ষমতার ভারসাম্যটা এতটুকু থাকা ন্যূনতম একটা অনুমান থাকে যে বিরোধী দল কিংবা সরকারের বাইরে যারা আছে তারা নিজেদের নাগরিক অধিকারটা চর্চা করতে পারবে। সেটা আর কোনোভাবেই রাখার এখানে জায়গাটা নেই। প্রক্রিয়াটা এখানেই। প্রক্রিয়াটা হচ্ছে এস আলম সরকারের ঘনিষ্ঠ কোম্পানি তারা 8টি ব্যাংক দখল করে নিতে পারবে, অপ্রকাশ্যে আরও অনেকগুলো ব্যাংকের কর্তৃত্ব পাবে। $1 বিলিয়ন 12,000 কোটি টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করবে, তার বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। এমনকি হাইকোর্টে গেলেও প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চও সেখানে কোনো প্রতিকার দেবেন না। এটা খুবই খোলামেলা। সালমান এফ রহমান ব্যাংক ঋণ নেবেন, তিনি প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা, তিনি ঋণের মওকুফ পেতে থাকবেন। এখনো কৃষকের বিরুদ্ধে মামলা হয় কয়েক হাজার, 5,000, 10,000, 20,000, 25,000, 30,000 টাকার জন্য, 50,000 টাকার জন্য। আর হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা এইসব লোকেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে নানাভাবে মওকুফের পাচ্ছেন, ওয়েবার পাচ্ছেন, তারপরে তারা নানাভাবে রাইট অফ করা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায়। এবং এই যে পুনর্তফসিলীকরণ, এটা দিয়ে মোটামুটি একটা আজীবন ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদের। কিছুদিন পর পর ঋণ খেলাপি হবেন, তারপর বলা হবে যে আচ্ছা 1 বছর পরে এই টাকাটা দেন, অত টাকা জমা দেন,
তাহলে এটা আবার রেগুলার হয়ে যাবে। ব্যাংক মার্জার করে দেওয়া হচ্ছে এবং যে ব্যাংকগুলো এইভাবে ধ্বংস করে দুর্বল করে দেওয়ার জন্য যারা দায়ী, তারা আবার ওই মার্জ ব্যাংকে, মানে একীভূত ব্যাংকগুলোতে পরিচালক হিসেবে তারা যোগ দিতে পারবেন। পুরো প্রক্রিয়াটা খুব পরিষ্কার এবং এই প্রক্রিয়াতেই আমাদের রিজার্ভ 13 বিলিয়ন এসে নামে। বাংলাদেশ ব্যাংক প্রতি বছর হিসেব দিচ্ছে গত বছরে $12 বিলিয়ন অপ্রত্যাশিত রপ্তানি আয়। 55 বিলিয়ন রপ্তানি করেছে, $12 বিলিয়ন আসে নাই। কোথায় গেল $12 বিলিয়ন? এই অর্থ বছর 30 জুন শেষ হয় নাই, এখনো $9 বিলিয়ন অপ্রত্যাশিত রপ্তানি আয়। তো এটার খোঁজ নিক। তারা তো আন্তর্জাতিক ওইসব সংস্থার সদস্য বাংলাদেশ ব্যাংক, যারা এই ধরনের টাকার, যাকে বলে গতিবিধি, পুরোটাই মনিটর করে। ফলে বাংলাদেশ ব্যাংক জানে এই টাকাগুলো কারা কারা পাচার করেছে। ব্যাংকিং চ্যানেলে যেটা অন্তত হচ্ছে তার তো একটা নিয়ন্ত্রণ রাখা যেতে পারে, সেই দিকে তাদের মনোযোগ নাই, অথবা তারা এটা দেবেন না। কারণ এই নেক্সাসটাই তৈরি হয়েছে, সবাই মিলে এসো লুটে পুটে খাওয়ার ব্যবস্থাটা হবে, আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে। এবং এইটা যারা বাস্তবায়ন করবে, সামরিক বাহিনী এখন প্রকাশ্যে তার নামটাও চলে আসলো। জেনারেল আজিজের উপরে দুর্নীতির যে স্যাংশন, সেটা দিয়ে পরিষ্কার যে তারা আসলে কিভাবে পুরো সেনাবাহিনী, যেটা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের নিরাপত্তা রক্ষা, তার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে যে তারা এইভাবে ব্যবহার করছে, এইটা খোলামেলা। যদিও খোলামেলা হয়েছে আগেই, কিন্তু এখন আন্তর্জাতিকভাবেও সেইটার একটা, যাকে বলে যে, ঘোষণা দেওয়া হলো। এই লোক বলে 18 সালে এর মতো নির্বাচন বাংলাদেশে বিরোধী দলরা অংশ নিয়েছে, রাতের বেলা ভোট হয়েছে, এবং এটা সবাই জানে কিভাবে প্রত্যেকটা এলাকায় এই রাতের ভোটের পরিকল্পনা করা হয়েছে, তার সাথে গোয়েন্দা সংস্থাগুলো জড়িত। এখন তো মনে হচ্ছে জেনারেল আজিজ সাহেবের সভাপতিত্ব করেছেন। 18 সালের ভোট কারচুপি, রাতের ভোটের সভাপতিত্ব করেছিলেন এই জেনারেল আজিজ সাহেব। না হলে এই ভোটকে কিভাবে তিনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উনি দেখেছেন, এবং ওনার এর চাইতে ভালো নির্বাচন উনি কখনো দেখেননি। অবশ্য বলবেনই, যার নেতৃত্বে উনি আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো বলেছেন, মান্না ভাই প্রায় এটা বলেন, এত সুন্দর নির্বাচন করলাম, বিরোধী দল মানতেই চায় না। তো সেই রকম মিথ্যা কথা যখন এইভাবে বেমালুম বলা যায়, তখন বাকিরা কি বলবেন সেটা তো পরিষ্কার। তো এইটা বাংলাদেশে এসছে। সুতরাং জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদ কিংবা আমাদের দেশে আমলাদের এখনো নাম এইভাবে আসেনি, আসবে কারো না কারো নাম, যারা বিভিন্ন জায়গায় বসে এই পুরো প্রশাসনকে কাজে লাগিয়েছেন। প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা বিচার বিভাগ, যারা এইরকম একটি শাসন টিকিয়ে রাখতে নানাভাবে সহায়তা করে চলেছেন, সব মিলিয়ে যেটা বানানো হয়েছে, তাতে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আর সরকার পরিবর্তনটাও তো সম্ভব না। সরকার পরিবর্তন করতে হলে আমাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের বিরুদ্ধে কিন্তু লড়াই হয়, জনগণ লড়াই করে, কিন্তু সেই লড়াইটা একেবারে সবসময় নেসেসারিলি, আবশ্যিকভাবে রাষ্ট্রের পুরো বিরুদ্ধে লড়াই করতে হয় না। ভারতেও এখন পর্যন্ত এই আওয়াজটা উঠছে, যা তারা একটা গণতান্ত্রিক লড়াই, সরকারের বিরুদ্ধে নির্বাচন করবে, কিন্তু ধীরে ধীরে ভারতীয় সরকার তাদের রাষ্ট্রটাকে এইভাবে দখল করার চেষ্টা করছেন এবং সেখানে একটা ডিকটেটরশিপের দিকে যাচ্ছে। ফলে তাদেরকেও ওই ডিকটেটরশিপ পুরোপুরি কায়েম হওয়ার আগেই তারা লড়াইটা করছেন। কিন্তু আমাদের বাংলাদেশে ডিকটেটরশিপ পুরোপুরি কায়েম হয়েছে, পুরো রাষ্ট্রটা এখানে সরকার দখল করে নিয়েছে, এবং এই সরকারের বিরুদ্ধে লড়াইটা এখন রাষ্ট্র ব্যবস্থা বদলের লড়াইয়ে পরিণত হয়েছে। ওইটা লড়াই না করে এই সরকারের বিরুদ্ধে আসলে লড়াই খুব বেশি করা যাচ্ছে না। এই বাস্তবতাটা আজকে বাংলাদেশে তৈরি হয়েছে।
এটা যত কঠিন শোনাক, এটা বাস্তবতা, এবং এই বাস্তবতাই আমাদেরকে জনগণকে উপলব্ধি করা দরকার, নেতৃত্বকে উপলব্ধি করা দরকার, এবং সেইভাবে লড়াইটা সংগঠিত করা দরকার।